গতকালের ডার্বির সবচেয়ে ভালো হেডলাইন হচ্ছে যুবভারতীর রং সবুজ মেরুন। হ্যাঁ, গতকালের ডার্বিটা মোহনবাগান যে 3-1 গোলে জিতেছে, তারপর এর চেয়ে ভালো হেডলাইন আর কিছু হয় না। দেখুন, যদি কালকের ফুটবল ম্যাচটা অ্যানালিসিস করতে হয়, যেরকমভাবে আমি প্রত্যেকটা ম্যাচ অ্যানালিসিস করি, এবং আপনারা সবাই আমাকে সেই অ্যানালিসিসে সবাই আমাকে লাইক দেন, শেয়ার দেন, যার জন্য আমি আরও বেশি করে মোটিভেটেড হই এই ভিডিওগুলো বানাবার জন্য। আবার বলছি, যদি আমার অ্যানালিসিস কিংবা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমাকে ফলো করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। এবার মূল কথায় আসি। গতকালের ডার্বিতে মোহনবাগান কিন্তু নেমেছিল হট ফেভারিট হিসেবে, এবং সবাই জানতো মোহনবাগান ম্যাচটা জিতবে, কারণ মোহনবাগান এখন শিল্ড চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে, দ্বিতীয় স্থানে দাঁড়িয়েছিল, এবং সবাই এক্সপেক্ট করেছিল যে ম্যাচটা মোহনবাগান জিতবে। কিন্তু দেখার বিষয় ছিল যে মোহনবাগান ফেভারিট হিসেবে মাঠে নামছে এবং কত গোলে জেতে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং হাবাস সাহেব পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে হাবাস সাহেবের কাছে ডার্বি অত ইম্পর্টেন্ট নয়, হাবাস সাহেবের কাছে 3 পয়েন্টটা ইম্পর্টেন্ট। ইস্টবেঙ্গল কিন্তু আন্ডার ডগ হিসেবে মাঠে নেমেছিল, এবং আন্ডার ডগ হিসেবে মাঠে নামলে যেটা হয়, কিছু হারাবার থাকে না। ইস্টবেঙ্গল দাঁড়িয়ে আছে 10 নম্বরে, এবং তাদের খুব একটা কিছু হারাবার নেই, এবং সেই জন্য যেহেতু কিছু হারাবার নেই, তাই জন্য তাদের কিছু একটা প্রমাণ করার একটা বিষয় ছিল এই ডার্বিতে। তো এরকম একটা বিষয় নিয়ে যখন দুটো টিম নামে, হাবাস স্যার কিন্তু তার নিজের স্ট্র্যাটেজির দিকে একদম ফোকাস ছিলেন। আপনি একটু ভালোভাবে যদি মোহনবাগানের টিম লাইনটা দেখেন, যে ডিফেন্সে যেরকম উনি রাখেন আনোয়ার, আমাদের আনোয়ারের সাথে সুভাশিস এবং হেক্টর, দুটো উইং দিয়ে মনবীর লিস্টন, মাঝখানে থাকছেন হচ্ছে আমাদের ডিমি এবং কামিন্স। এই ছিল ওনার অ্যাটাকিং পজিশন, এবং এই অ্যাটাকিং পজিশন দিয়ে যখন উনি খেলা শুরু করেন, খেলাতে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিংয়ের ঝাঁজ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ভুল বোঝাবুঝির জন্যে একটা পেনাল্টি কনসিড করতে হয়। বিশাল কাইতের একটা ছোট্ট ভুলের জন্য একটা পেনাল্টি কনসিড করতে হয়। সেই পেনাল্টিতে কিন্তু ক্লেটন সিলভা সেই পেনাল্টিটা মিস করে, এবং মিস করার চেয়ে বড় কথা হচ্ছে এইভাবে বলতে হয় যে ক্লেটন সিলভা পেনাল্টিটা বিশাল কাইত, যাকে মোহনবাগান সমর্থকরা সবাই আমরা বাজ পাখি বলি, সেই বাজ পাখি কিন্তু বাজ পাখির মতো উড়ে গিয়েই এই পেনাল্টিটা বাঁচায়, এবং এই পেনাল্টিটা বাঁচানোর আমার মনে হয় এই ম্যাচের টোটাল টার্নিং পয়েন্ট। এবং এই পেনাল্টিটা বাঁচানোর পর পুরো খেলাটা কিন্তু মোহনবাগানের দিকে ঘুরে যায়, এবং খেলাটা যখন মোহনবাগানের দিকে ঘুরে যায়, মোহনবাগান পুরো মাঝমাঠটাকে দখল নিয়ে নেয়। মুহুর্মুহু আক্রমণ ইস্টবেঙ্গল অনেকটা বেশি কুঁকড়ে যায়, এবং এই কুঁকড়ে যাওয়ার ফলে মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণের ফলে কিন্তু প্রথম গোলটা, দ্বিতীয় গোলটা এবং তৃতীয় পেনাল্টিটাও পেয়ে যায়, এবং হাফ টাইমে মোহনবাগান কিন্তু 3-0 গোলে এগিয়ে যায়। আরেকটা কথা বলবো, আমরা সবাই কামিন্সকে কিন্তু সমালোচনা করি, কিন্তু আপনি কামিন্সের যে কটা গোল, 8খানা গোল কামিন্স কিন্তু করে ফেললো, কিন্তু কামিন্সের একটা জিনিস লক্ষ্য করবেন যে কামিন্স কিন্তু গোলের সন্ধান পেলে ঠিক সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক সঠিক জায়গায় দাঁড়ায়, যার ফলে কিন্তু ওর কিন্তু ম্যাক্সিমামই প্লেস করা গোল, খালি টোকা মারা গোল। যে গোল খেলেও কিন্তু সাদিকুর নেই, সাদিকুর ম্যাক্সিমাম গোল হচ্ছে পাঞ্চ করা গোল, দূরপাল্লা শট জোরে মেরে গোল, কিন্তু কামিন্সের সবকটা গোলই কিন্তু টোকা মারা গোল। অর্থাৎ তার মানে কি, কামিন্স সঠিক জায়গায় সঠিক সময় হয়তো পৌঁছতে পারে, এটাই হয়তো কামিন্সের কোয়ালিটি, যেটা আমরা এখন অবধি বুঝে উঠতে পারছি না। এবং সেই কামিন্সের গোলে, লিস্টনের গোলে এবং ডিমির পেনাল্টিতে মোহনবাগান কিন্তু 3-0 গোলে এগিয়ে গেল হাফ টাইমে। এবং আমরা প্রত্যেক মোহনবাগান সমর্থক যখন ধরে নিয়েছিলাম যে সেকেন্ড হাফ অন্যরকম খেলা হবে, আমাদের কোচ হাবাস সাহেব কিন্তু অন্যরকম ভেবেছিলেন। কেন অন্যরকম ভেবেছিলেন? কারণ ওনার লক্ষ্য ছিল 3 পয়েন্ট। উনি যখন সেকেন্ড হাফে টিমকে মাঠে নামালেন, টিমটাকে পুরো ডিফেন্সিভ মোডে নিয়ে গেলেন, এবং হয়তো এই ডিফেন্সিভ মোডে নিয়ে যাওয়াটাই হয়তো কাল হলো। তার আগে সেকেন্ড হাফের প্রথমের দিকে কামিন্সের যে শটটা গিল ড্রাইভ দিয়ে বাঁচালো, নিশ্চয়ই করে সেটা প্রশংসাযোগ্য, কিন্তু সেই শটটার পরেই ইস্টবেঙ্গল হঠাৎ করে ভীষণভাবে একটা টার্ন অ্যারাউন্ড করলো, এবং ভীষণভাবে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকলো। এবং মোহনবাগান হাবাস সাহেবের যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি হাবাস সাহেব সেকেন্ড হাফে নিয়েছিলেন, সেই আল্ট্রা ডিফেন্সিভ স্ট্র্যাটেজির ফলে মোহনবাগান কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যেতে লাগলো। আমি মাঠে বসে চাক্ষুষ দেখেছি যে মোহনবাগানের 10 জন প্লেয়ার কিন্তু নিচে নেমে গেছে, বিশালকে ছাড়া বাকি যে 10 জন মোহনবাগানের প্লেয়ার সবাই কিন্তু নিচের মানে সেন্ট্রাল লাইনের এ পাশে এসে মোহনবাগানের ডিফেন্স করছে। এবং ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণের পর মোহনবাগান কিরম একটা যেন কুঁকড়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন ইস্টবেঙ্গল মুহুর্মুহু আক্রমণ করছে, ঠিক সেই জায়গা থেকে প্রথম গোলটা করে কিন্তু বেরিয়ে গেল। সাউল ক্রেসপোর গোলটা বুক করে যেভাবে বলটা নামিয়ে গোলটা করলো, সেটা নিশ্চয়ই করে প্রশংসাযোগ্য। কিন্তু সেই গোলটা হওয়ার পরও কিন্তু ইস্টবেঙ্গল দমেনি, ইস্টবেঙ্গল কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক করছিল। সেই সময় আমাদের কোচ হাবাস সাহেব কিন্তু দুটো পরিবর্তন করলেন। একটা উনি দুটো পরিবর্তন করলেন, কামিন্সকে তুলে নিলেন, এবং কামিন্সের বদলে যে থাপাকে নামালেন এবং আশিস রায়কে নামালেন। এই দুটো এতে হয়তো ভাবা গেল যে ডিফেন্সটা একটু মজবুত হবে, কিন্তু ডিফেন্সটা কিন্তু তারপরে কিন্তু মজবুত হলো না। ডিফেন্সটা একই রকম রইল, প্রচুর পরিমাণে মিস পাস, যেন মোহনবাগানের পুরো ডিফেন্সটা যেন তখন কাঁপছে, প্রচুর পরিমাণে মিস পাস, কোনো কারোর সঙ্গে কোনো কোঅর্ডিনেশন নেই,
এইভাবে চলছে এবং ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণ, এবং আরেকটা গোলে ইস্টবেঙ্গলে হয়ে যেতে পারতো, যেটা কিন্তু আবার আমাদের বাজপাখি দুরন্তভাবে ঝাঁপ দিয়ে সেভ করলো 1-1 হেডটা। এইভাবে চলতে চলতে যখন 70-75 মিনিট হয়ে গেল, তখন হাবাস সাহেব ওনার শেষ চালটা দিলেন, যে চালটাতে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো চেক এবং মেট হয়ে গেল, দাবার ভাষায় আমরা যেটা বলি। কী চালটা দিলেন? উনি নামিয়ে দিলেন লাস্টে গিয়ে সাদিকুকে। উনি সাদিকুকে কেন নামালেন? সাদিকু থাকবে অ্যাটাকিং থার্ডে। স্বাভাবিকভাবে সাদিকু যদি অ্যাটাকিং থার্ডে থাকে, সাদিকুকে একজনকে মার্কিং করতে হবে, মোহনবাগান প্রতি আক্রমণে যেতে পারবে সাদিকুর মাধ্যমে, এবং ইস্টবেঙ্গল তাহলে একটু হলেও ইস্টবেঙ্গলকে স্লো হতে হবে। এবং এই টেকনিকটা যে হাবাস সাহেব দিলেন, সেই হাবাস সাহেবের এই টেকনিকটার পর মোহনবাগান দেখলাম আবার একটু নিজের ডানা মেললো, এবং ডানা মেলার পর ইস্টবেঙ্গল আবার তখন দেখলাম একটু একটু করে ডিফেন্সিভ হতে লাগলো, এবং এইভাবেই 96 মিনিট কাটিয়ে মোহনবাগান কালকে ম্যাচটা কিন্তু জিতলো 3-1 গোলে। অবশ্যই করে 3-1 গোলে জেতাটা মোহনবাগানের কাছে বিরাট বড় পাওনা, আরও বেশি গোল হতে পারতো। ইস্টবেঙ্গলেরও আরও একটা সুবর্ণ গোলের সুযোগ ছিল, কিন্তু দুটো গোলের সুযোগ ছিল, কিন্তু দুটো গোল বাজপাখি যেভাবে বাঁচিয়েছে সেটা মানে কোনো প্রশংসাই তার জন্য যোগ্য নয়। ডিমি পেট্রাডসকে কালকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে, অবশ্যই করে আনন্দের কথা। কিন্তু আমার মতে, আমি মাঠে বসে যতটুকু খেলা দেখেছি, তাতে আমার মতে মানে কালকের মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই করে আমাদের বাজপাখির বিশাল কালকে যেভাবে মোহনবাগানের দুটো গোল বাঁচিয়েছে, একটা পেনাল্টি এবং একটা হেডের গোল যেভাবে বাঁচিয়েছে, তারপর আমার মনে হয় বিশাল ছাড়া কালকে কালকে ম্যান অফ দ্য ম্যাচ এর বাইরে আর কিছু ভাবনার জায়গা ছিল না। যাই হোক, আজ কালকের এই ম্যাচটার ফলে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের একদম প্রথম পজিশনে গেল 36 পয়েন্ট নিয়ে। আর কয়েকটা খেলা বাকি আছে, সামনের ম্যাচটা কেরালার সাথে অ্যাওয়ে ম্যাচ, দেখা যাক ম্যাচটা কী হয়। একটু গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ অ্যাওয়ে ম্যাচ এবং এরপরে আছে মুম্বাই ম্যাচ। এই দুটো ম্যাচ আমার মনে হয় মোহনবাগান যদি উতরে যায়, তারপর আর কোনো কিছুই মোহনবাগানকে আটকাতে পারবে না লিগ শিল্ড জিততে গেলে। আজকে এইটুকুই। যদি আমার বিশ্লেষণটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং সবশেষে বলতে পারি যে আজকে মোহনবাগান প্রথমার্ধে যে ফুটবলটা দিয়েছে, হাবাস সাহেব যে টেকনিক্যাল ফুটবল, যে ট্যাকটিক্যাল ফুটবল আজকে আমাদেরকে উপহার দিচ্ছেন, তার জন্যে আজকে মোহনবাগানের এই যে জয়, মোহনবাগানের যে ধারাবাহিকতা, যে টানা 6টা ম্যাচ অপরাজিত, এই ধারাবাহিকতা কিন্তু হাবাস সাহেবের স্ট্র্যাটেজি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের স্বতঃস্ফূর্তভাবে মাঠে তাদের সব কিছুটা দিয়ে দেওয়া, এর জন্যেই। আমরা সব শেষে প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের প্রত্যেকটা সমর্থকের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, এবং আবার আমরা সবাই একই জোরে এক সুরে বলবো জয় মোহনবাগান। আজকে এইটুকুই, আবার এর পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় মোহনবাগান।